ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো বা কিভাবে পুজো করো এটা কিন্তু বড় নয়, তাকে নিজের মধ্যে কতটা অনুভব করো সেটাই একমাত্র বড়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বিখ্যাত এক বাণী। আজ এসটিভি বাংলা চলে এসেছে হুগলির চুঁচুড়াতে রামকৃষ্ণ বৃদ্ধাবাসে। রামকৃষ্ণ বৃদ্ধাবাস এই যে এমন একটা নাম যা শুনে আপনারা বুঝতেই পারছেন আধ্যাত্মিকতায় পুরো ভরপুর এই বৃদ্ধাবাস। বৃদ্ধাবাসটি অসাধারণ এক পরিবেশে কিন্তু গড়ে উঠেছে, একটা নির্জন শান্ত পরিবেশ। ঢোকার মুখে বেশ বড় বড় অনেক ধরনের গাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একদম নিরালা নির্জনে একাকী সময় কাটানোর জন্য বেশ পার্কের মতন কিন্তু বসার ব্যবস্থাও রাখা হয়েছে। এই বৃদ্ধাবাসের যে বিশেষত্ব সেটা হলো যার নামে নামাঙ্কিত এই বৃদ্ধাবাস ওনারই মানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির, সাথে সারদা মা আছেন। অসাধারণ মনোমুগ্ধকর এক মন্দির এই বৃদ্ধাবাসে কিন্তু দেখতে পাওয়া গেল, যেখানে সকাল সন্ধে আরতি ও পূজা অর্চনা হয়। এখানে যে সকল মা ও বাবারা আছেন তাদের মধ্যে যে বাবা এক আছেন এই বৃদ্ধাবাসে, ওনার ঘরে কি গাছ নেই, সমস্ত ধরনের গাছের সম্ভার। উনি নিয়মিত কিন্তু পরিচর্যাও করেন, এটা বেশ বোঝা গেল। আর এক মা যিনি আছেন উনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন পেশায়। দীর্ঘদিন এই পেশায় কিন্তু উনি ছিলেন এবং বহু মানুষকে তিনি কিন্তু সেবা করেছেন। বেশ ভালোই বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, এখানে মানে রামকৃষ্ণ বৃদ্ধাবাসে যারা আছেন তারা কিন্তু বেশ ভালোভাবেই দিন যাপন করছেন। আরও একটি কথা যেটা না বললে অসমাপ্ত থেকে যাবে, এই রামকৃষ্ণ বৃদ্ধাবাসের দ্বিতীয় যে শাখা সেটা চন্দননগরে অবস্থিত। সেখানেও কিন্তু বেশ শান্ত একটা একটা ব্যাপার আছে। কি গাছ নেই এখানে, বিভিন্ন ফুলের সম্ভার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই বৃদ্ধাবাসেও কিন্তু অনেক মন্দির আমরা দেখতে পেলাম, সাথে পেলাম অন্য আর এক নিদর্শন, শ্রী প্রবর্তক মন্দির, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নির্মিত। পাশে আমাদের সবার প্রিয় মা গঙ্গা। সব মিলিয়ে যারা এখানে আছেন সবাই একদিকে যেমন প্রাকৃতিক এক পরিবেশ পাচ্ছেন, তেমনি সাথে প্রবর্তক মন্দির, সকাল সন্ধে যেখানে পূজা অর্চনা হয়, সাথে আরো ভালো লাগার শান্ত শীতল মা গঙ্গা। সব মিলিয়ে মা ও বাবারা এখানে ভালোই আছেন বলা যেতেই পারে। ওনাদের মুখ থেকে এবার কিছু কথা আমরা শুনে নেব, তো চোখ রাখুন এসটিভি বাংলায়। সেবা হোক সকলের জন্য, মানব সেবা হলো পরম ধর্ম। একদমই তাই দর্শক বন্ধুরা, এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে অমরপুর চুঁচুড়া রামকৃষ্ণ বৃদ্ধাবাসে। তো এখানে যারা যারা আছেন তারা কেমন আছেন, কতদিন ধরে আছেন, এবং এই বৃদ্ধাবাস দেখে আপনারা বুঝতে পারছেন যে অসাধারণ মনোমুগ্ধকর একটা পরিবেশে কিন্তু এই বৃদ্ধাবাস কিন্তু আছে। এবং এখানে যারা আছেন তারা কেমন আছেন সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো এবং সমস্ত তথ্য আপনাদের সামনেই হাজির করব, দেখতে থাকুন। এই মুহূর্তে এসটিভি বাংলা কিন্তু পৌঁছে গেছে অমরপুর চুঁচুড়ার রামকৃষ্ণ বৃদ্ধাবাসে। তো এই বৃদ্ধাবাস যিনি ম্যানেজার, যিনি দেখভাল করার দায়িত্বে আছেন, যার তত্ত্বাবধানে সবাই আছেন, ওনার সাথে একটুখানি কথা বলে নেব, ডিটেলসটা আপনাদের সামনে আমরা তুলে ধরব। নমস্কার স্যার। নমস্কার। আমাদের এটা 1978 সাল থেকে সৃষ্টি হয়েছেন। আমাদের প্রোপাইটার যিনি মালিক অর্থাৎ কাশীনাথ রায়, ওনার উদ্যোগে আমাদের আজকে এই একটা এত বড় হোম অর্থাৎ বৃদ্ধাশ্রম, ওনার অবদান সব কিছু। আমরা ওনার ছাতার তলাতেই আছি। আমাদের বৃদ্ধাশ্রমে বহু মানুষ আছেন। আমাদের 3টে ব্রাঞ্চ আছে। আমাদের প্রথম ব্রাঞ্চ হচ্ছে কলকাতা হাতিবাগান হরিঘোষ স্ট্রিট 7,06,, এবং দ্বিতীয় হচ্ছে চন্দননগর, ওখানে গঙ্গার পাড়, বড়াইচণ্ডীর ঘাট বলে ওটাকে, ওখানে জিজ্ঞাসা করলে বলে দেবে রামকৃষ্ণ ওল্ড এজ হোম। আমাদের কিছু নিয়মকানুন আছে, যেটা হচ্ছে আমাদের কাছে সাধারণ মানুষ কিংবা পেনশন হোল্ডাররা আসেন, ওনারা স্বইচ্ছায় আসেন। অনেকের এখন বাড়ির লোক বাইরে চাকরি করার জন্য সেই কারণেও মা বাবাকে দিয়ে যায়।
স্বামী স্ত্রী থাকার ব্যবস্থা আছে, খুব সামান্য পয়সাতে, ন্যূনতম পয়সাতে আমরা তাদের রাখি। তারপরে হচ্ছে তাদের পরিষেবাটা, খাওয়া দাওয়া এবং ওষুধ, ডাক্তার, হাসপাতাল, নার্সিংহোম, যাবতীয় পরিষেবা যতটা পারি আমরা প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করি যাতে তাদের পরিষেবাটা সুস্থভাবে দেওয়া যায়। আমাদের 10,000 টাকা অ্যাডমিশন চার্জ লাগে, 10,000 টাকা অ্যাডমিশন চার্জ লাগে, এবং সেই অ্যাডমিশনটা কিন্তু নট রিফান্ডেবল। আর মাসে 10,600 টাকা, তার বিনিময়ে অ্যাটাচ পায়খানা বাথরুম, তার সঙ্গে সিঙ্গেল রুম, ইলেকট্রিক জলকল, খাওয়া দাওয়া সকাল 7টার সময় আমরা চা দিয়ে থাকি। তারপর ধরুন 8টা সাড়ে 8টায় আমরা টিফিন দিই, রুটি আছে, পাউরুটি আছে, ছাতু আছে, চিড়ে আছে, মুড়ি আছে, একদম বাড়ির মতো। যেটা চাইবে অসুবিধা হলে আমরা সেটাই তাকে প্রোভাইড করি। তারপর ডেলি একটা করে ফল দেওয়া হয়, সেটা আমাদের গ্রাম্য ফল, কখনো কলা, কখনো শশা, কখনো আপেল, যখন যেরকম আমাদের জোটে আমরা এভরিডে একটা করে ফল দিই। তারপর দুপুর 12টার সময় আমরা যে লাঞ্চটা দিই সেটা হচ্ছে 2 রকম ভাত হয়, গরম একদম ধোঁয়া উঠবে, শক্ত ভাত, গলা ভাত, এবং যে যেটা খাবে তার সঙ্গে 2 রকম মাছ থাকে, চারা মাছ, পাকা মাছ, এবং মাঝে মাঝে আমরা মাছ পাল্টাই, পাবদা, পমপ্লেট, এটা ওটা আমরা মাছ পাল্টাই। এখানে একভাবে তো মানুষ খেতে পারে না। তার সঙ্গে আমরা 2 রকম তরকারি, ডাল এবং চাটনি, এটা আমরা দেবই। শনি মঙ্গলবার আমরা টক দই, মিষ্টি দই প্রোভাইড করি, এবং যারা মাছ মাংস খান না তাদের জন্য পনিরের ব্যবস্থা থাকে, আপনার থাকে, পোস্তর বড়া থাকে, দই থাকে। একটা মানুষকে যেরকম দেওয়া না দিলে সে বা কী খাবে? যদি পাশের ঘরে মাছ মাংস দিই, ওনাকে কী দেবো? সেইভাবে। তারপরে ধরুন আপনার আবার বিকেলবেলা 4টের সময় সকালের মতো সেম চা, চিনি ছাড়া লিকার, চিনি দেওয়া লিকার, দুধ চা চিনি ছাড়া, দুধ চা চিনি দেওয়া, যে যেটা খাবে। তারপরে আবার ধরুন ঠিক 6টা সাড়ে 6টার মধ্যে আমরা একটা টিফিন দিই। টিফিনটা বয়স্ক মানুষ তো, তাদেরকে একটু আমরা ঘুরিয়ে ফিরিয়ে দিই। কীরকম? ধরুন কোনো দিন আমরা চপ মুড়ি দিলাম, কোনো দিন চাউমিন হলো, কোনো দিন সিমুই হলো, কোনো দিন ধরুন মানে অন্যরকম আর কি, সিঙ্গারা মুড়ি হলো। রাতের খাবার আমাদের ভাত অথবা রুটি, তার সঙ্গে আমরা ডাল, তরকারি, ভাজা ভুজি, অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে বহু কিছু আইটেম আছে, সবজি দিই, তরকাও হয়, অনেক কিছুই হয়। তারপরে হচ্ছে আমরা 1 বাটি দুধ দিই, অনেকে দুধ কুচিয়ে রুটিতে দিয়ে চিনি দিয়ে খায়। আবার বলে বাবা আমার দুধ খেলে পেটে গ্যাস হয়, তাকে 50 গ্রাম ছানা দিই। কেউ বলে বাবা একভাবে ছানা খেয়ে ভালো লাগছে না, 2টো রসগোল্লা দিই। আবার রসগোল্লার পরিবর্তে 2টো সন্দেশও দিই। এগুলো অপশান আমার। একটু মাঝখানে কথা বলছি, দর্শক বন্ধুরা, এতক্ষণ স্যারের মুখ থেকে কথাগুলো শুনে মনে হলো যে এই বৃদ্ধাবাসের একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম রামকৃষ্ণ বৃদ্ধাবাস। একদমই তাই। কারণ কথিত আছে যে সারদা মা বা রামকৃষ্ণ পরমহংসদেবের তত্ত্বাবধানে যারাই আসতেন তারা কিন্তু খালি পেটে কখনো যেতেন না, না খাইয়ে ওনারা তো ছাড়তেনই না। সেই রকমই একটা বৃদ্ধাবাস এই রামকৃষ্ণ বৃদ্ধাবাস, একটা সার্থক নাম যাকে বলা যায়। স্যার আর একটা বিষয়, সেটা হচ্ছে এই মুহূর্তে ঘরের সংখ্যা কত? আমার প্রায় 80খানা ঘর আছে, এবং 80খানা ঘরের মধ্যে কিছু ঘর ফাঁকা আছে, যারা যেমন ধরুন বাড়ি গেছে, কিছু নাতি নাতনি নিয়ে যায় বেড়াতে, কিছু ধরুন পেনশন তুলতে যায়, তাদের বাড়ির ছেলে মেয়েরা নিয়ে যায়। আর 2-1টা ঘর আমাদের ফাঁকা আছে, যেগুলো ধরুন স্বামী স্ত্রী, যাকে বলছে কটেজ, যেটা হচ্ছে আমাদের একটু পয়সা বেশি লাগে, কিন্তু অনেকে তো স্বামী স্ত্রী থাকলেই তো হয় না, তাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, তারা নিয়ে যায় মা বাবাকে। আমার কাছে স্বামী স্ত্রীর থাকার জন্য ব্যবস্থা আছে, সেই ঘর আমার কাছে আছে, এবং সিঙ্গেল রুমও আছে, 2-1টা আছে। আচ্ছা স্যার, বলছি এইখানে কোনো বিশেষ কোনো তিথি অনুযায়ী কোনো পুজো পাঠের ব্যাপার? অবশ্যই, যেমন আমাদের এই ঠাকুরের যে জন্মদিন, ঠাকুরের জন্মদিন পালন হয়, এবং এই জন্মদিনটা আমাদের বিরাট অনুষ্ঠান করা হয়। আমাদের মালিক নিজে করেন, আমাদের কাশীনাথ বাবু, উনি নিজে করেন, এবং আমরা এর জন্য কারোর থেকে 1 টাকা কোনো দিন ডোনেট নিইনি। সম্পূর্ণ ওনার খরচায়, সম্পূর্ণ ওনার ইচ্ছায় সব কিছু হয়। আমরা ঠাকুরের একটা বড় ফাংশান হয়, তারপরে ধরুন প্রায় আমাদের গ্রামের সব লোকই খেতে আসেন, প্রায় 1,500 থেকে 2,000 লোক খায়। আমরা একটা অনুষ্ঠান করি, এবং আমাদের এখানে যে একটা ভদ্র পরিবেশ আছে, এদের মধ্যেও তো অনেক কোয়ালিটি ম্যান আছে, যারা ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হলো, বিবেকানন্দের জন্মদিন পালন হলো,
পয়লা বৈশাখ পালন হলো, এগুলো তো আমাদের লেগেই আছে। তারপর অনেক ট্রাস্ট আছে, তারা অনুষ্ঠান করে যায়, নাচ গান করে, বোলারদের আনন্দ দিয়ে যায়। আমাদের অনুষ্ঠান সবসময় লেগে সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত হয় লেগে আছে সব সময়, মানে একদিন অন্তর দুদিন অন্তর কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। আবার অনেকে খাওয়াতে খুব ভালোবাসে। ধরুন কারোর জন্মদিন, বাচ্চার বললো আমার বাচ্চার জন্মদিন, আমি চাইছি কিছু বৃদ্ধদের মিষ্টি খাওয়াবো, বিকেলবেলা এসে মিষ্টি খাইয়ে যায় ভালোবেসে। কিন্তু আমরা কারোর কাছে একটা নকুলদানা চাই না, এটা হচ্ছে আমাদের ভালোবাসা। তারা সেই ভালোবাসাটা গ্রহণ করে তারা পরিষেবাটা দেয়। আচ্ছা স্যার, এখানে যারা যারা আছেন তাদের মূলত যদি অসুস্থ হয় মানে আপৎকালীন কোনো পরিষেবার কি ব্যবস্থা আছে? একদম 24 ঘন্টা আমাদের অ্যাম্বুলেন্স গাড়ি বলা হয়। আমাদের ডাক্তার আছেন, সপ্তাহে একদিন করে আসেন, সেই ডাক্তার প্রেশার চেক আপ করেন, এবং যদি আরও আদার্স বাড়াবাড়ি কিছু হয় তার জন্য ভালো প্রপোজাল দেন যে এর জন্য এই ডাক্তার দেখান, এর জন্য ওই ডাক্তার দেখান, এই টেস্ট করান, ওই টেস্ট করান, তাতে একটা ভালো পরিষেবা পাওয়া যায়। এবং যেহেতু ডাক্তার আমাদের হাসপাতালের ডাক্তার, আমাদের হাসপাতালে গেলে সঙ্গে সঙ্গে তারা স্টেপ নেয় যে রামকৃষ্ণ বিদ্যাবাস থেকে এসছে, এনাকে আগে অক্সিজেন দেওয়া হোক, আগে স্যালাইন দেওয়া হোক, একটা বেড ব্যবস্থা করে দেয়। আমাদের খুব হেল্প করে হাসপাতাল, নার্সিংহোম হেল্প করে। বুঝতেই পারছেন তাহলে দর্শক বন্ধুরা, এইখানে যারা যারা আসবেন ভাবছেন তারা অতি অবশ্যই এই রকম রামকৃষ্ণ বৃদ্ধাবাসে যদি আসতে পারেন, তাহলে হয়তো এখানে যে মানে এইখানকার যে পরিকাঠামো ব্যবস্থা ভীষণই ভালো, এবং স্যারের মুখ থেকে যা শোনা গেল সমস্ত রকমের ফেসিলিটি কিন্তু এখানে বর্তমান, এবং জরুরি ব্যবস্থা বা জরুরি পরিষেবাও কিন্তু এখানে বর্তমান। স্যার, এই মুহূর্তে যারা এই রকমই একটা বৃদ্ধাবাসের খোঁজ করছেন, আসবেন ভাবছেন, তাদের জন্য মানে তারা কিভাবে যোগাযোগ করতে পারে? যোগাযোগ করতে পারে বলতে আমাদের সকালবেলা 8টা থেকে 12টা অবধি সবসময় ফোন করুক, আমরা ফোন ধরবো, কাজের মাধ্যমেও ফোন ধরবো, আমরা ফোন সবসময় ধরি। এবং বিকেলবেলা করুক, 3:30 4টে থেকে ফোন করুক, রাত্রি 9টা অবধি ফোন করুক, আমরা ফোন ধরবো, কোনো অসুবিধে নেই। এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, চুচুড়া অমরপুর খেলার মাঠ, ডান দিকে খেলার মাঠ, বাঁ দিকে আমাদের বৃদ্ধাশ্রম। রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমটাই এখন বর্তমান স্টপেজ হয়ে গেছে। বাস, গাড়ি, অটো, টোটো এদের স্টপেজটাই আমাদের এখন এই টাইম গেটটা। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা কী প্রশ্ন করলেন আপনি আমাকে? এখানে কন্ট্যাক্ট নাম্বার যদি প্রোভাইড করেন। আমি বলছি 9830607745। আর আমার এখানকার নাম্বার, মানে আমার এখানের ব্রাঞ্চের নাম্বার হচ্ছে 8778400752। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে চুচুড়া অমরপুর রামকৃষ্ণ বৃদ্ধাবাসের সামনে। একদম এই মুহূর্তে আমরা একদম রামকৃষ্ণ পরমহংসদেবের একদম মন্দিরের সামনে, এই মন্দির একদম বৃদ্ধাবাস সংলগ্ন, একদম এইখানেই আমরা দাঁড়িয়ে আছি। এবং এই মুহূর্তে যে ম্যাডাম আমার সামনে উপস্থিত হয়েছেন, ওনার মা এখানে আছেন, এবং ওনার কেমন লাগছে মাকে এখানে রাখতে পেরে সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমার মাকে এখানে রেখেছি মোটামুটি 6 মাস হবে। আসলে আমাকে বাইরে একটু কাজে যেতে হয়, তো এবার বাড়িতে তো রাখা সম্ভব না, আর কেউ নেই দেখাশুনো করার। তো আমি ওনাকে এখানে খবর পেলাম একটা জায়গা থেকে, মানে এখানকার যার এটা জায়গাটা, উনি আমাদের এই জায়গাটা বলেছেন। তো আমি নিশ্চিন্ত খুব যে এখানে দিয়ে আমাকে চিন্তা করতে হয় না বাইরে যখন ঘুরি, যে হ্যাঁ মা ঠিক খেতে পাচ্ছে, এখানে অনেক লোকও আছে দেখাশুনো করার। আর আমাদের যে ম্যানেজার বাবু আছেন, উনিও, আমরা বাইরে থেকে খবর নিই ফোনে ওনার সঙ্গে যে মা ঠিক আছে, উনি আমাদের বলে দেন। কোনো এমার্জেন্সি থাকলেও উনি আমাদের ফোন করে জানান যে এই অবস্থা, ঠিক আছে, উনি সেটা টেক কেয়ার করেন। আচ্ছা, এই যে উনি যে এখানে আছেন, আপনারা তো বললেন যথেষ্ট সুরক্ষিতভাবে উনি আছেন, এবং যে চিন্তা ভাবনাটা যে থাকে সেটা একদমই নেই, এবং ওনার শারীরিক কন্ডিশন এই মুহূর্তে ঠিকঠাক? হ্যাঁ, এমনিতে দেখুন ওনার বয়স আর মানে 87 হয়ে গেছে, 88 হবে তো। কিন্তু আমি নিশ্চিন্ত যে এমনি তো উনি দেখুন বাড়িতে থাকলে একটা খাওয়া দাওয়া যেটা যত্নর দরকার, আমি তো বাইরে থেকে কোনো লোককে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো না যে হ্যাঁ সে ঠিকঠাক খেতে দিচ্ছে কি দিচ্ছে না। কিন্তু এখানে আমি নিশ্চিন্ত যে হ্যাঁ টাইম টু টাইম খাচ্ছে কি খাচ্ছে না। হ্যাঁ, কেউ বাড়ির, আমি ছাড়া কেউ আসে না, আমি আসি, আমার হাজব্যান্ড আসেন। ধরুন আমরা বাইরে থেকে হয়তো মাসে একবার এলাম, কি কিছু আগে উইকে আসতাম, কিন্তু এখন সেটা সম্ভব হয় না, মাসে একবার এলাম। কিন্তু আমি একদম শান্তিতে আছি যে
ওনার টেক কেয়ারটা হচ্ছে। আচ্ছা, আমরা শুনলাম যে এখানে স্পেশালিস্ট ডক্টররাও এখানে আছেন এবং কোনো এমার্জেন্সি পারপাসে ওনাদেরকে পাওয়া যায়, এটা কি একদম ঠিক? না, এটা তো ঠিকই, কারণ আমার এই কিছুদিন আগেও আমি দেখেছি এই ম্যানেজার বাবু, পান্না বাবু, হ্যাঁ, উনি কিন্তু মানে আমি এসেওছি, কিছু কিছু লোকের অসুবিধে হয়েছে, উনি বললেন কেউ হসপিটালাইজ হয়েছে, কেউ কি টেক কেয়ার, সেটা আমি নিশ্চিন্ত, পুরোপুরি নিশ্চিন্ত, মানে আমার কোনো চিন্তা নেই, মানে ভবিষ্যতে হয়তো আমিও এখানে এসেই থাকবো। এই মুহূর্তে আমরা আর এক জেঠুকে আমরা পেয়ে গেছি। উনি কত বছর এখানে আছেন এবং ওনার শরীর ঠিকঠাক আছেন কিনা, ভালো লাগছে কিনা এখানে থাকতে পেরে, সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা হাজির করছি। নমস্কার জেঠু। বলো। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি এসেছি দিল্লি থেকে। দিল্লিতে আমি চাকরি করতাম, সেখান থেকে রিটায়ার করার পরে এই ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। এখানে থাকতে পেরে ভালো লাগছে? 12 বছর আমার হয়ে গেছে, অতএব মোটামুটি বুঝতেই পারছো যে ভালো লাগছে বলেই আছি, নাহলে 12 বছর থাকবো কী করে। আগে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? আমি রেলওয়েতে সার্ভিস করতাম, রেল বোর্ডে ছিলাম দিল্লিতে। অবসরে কি করতে ভালোবাসেন, কিভাবে সময় কাটে? এই গাছপালা নিয়েই আমি আছি, এইটি আমার মানে মানে মোটামুটি নেশা বলতে পারেন, এবং এর মধ্যে দিয়ে এগুলো আছি। আর এই বাগানগুলো দেখছো, এগুলো মোটামুটি আমি আছি এর সঙ্গে যুক্ত আর কি, এগুলো করবার চেষ্টা করি। গাছ লাগাতে ভালোবাসেন? হ্যাঁ, গাছকে ভালোবাসি এবং সেটা গাছকে করতে ভালোবাসি। শরীর ঠিকঠাক? শরীর হ্যাঁ মোটামুটি চলছে। আমরা সবাই জানি যে মহারোগের কিন্তু মহৌষধ কিন্তু এই হোমিওপ্যাথি। কেন বললাম তার কারণ হচ্ছে আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে রামকৃষ্ণ বৃদ্ধাবাসে, আর যে ম্যাডামের সাথে আমি এই মুহূর্তে কথা বলবো উনি একজন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন, কত বছর প্রফেশনে ছিলেন এবং এই বৃদ্ধাবাসে উনি আছেন, কত বছর আছেন, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বল, জিজ্ঞেস। কত বছর এখানে আপনি আছেন? এখানে আমি 3 বছর ধরে আছি, 3 বছর ধরে আছি। এমনিতে আমার ধানবাদে ছিল প্র্যাকটিস, 37 বছর ওখানে প্র্যাকটিস করেছি। তার আমাদের সবার তো একটা ধারণা যে খুব বড় বড় জটিল রোগের কিন্তু এই হোমিওপ্যাথি কিন্তু খুব ভালো ট্রিটমেন্টের কাজ করে, এটা কতটা সত্য? একদম সত্য। জটিল রোগের জন্য একমাত্র যখন কোনো প্যাথি পেরে ওঠে না তখন হোমিওপ্যাথি নিয়ে কথাই আছে সেটা। তো কাজে যে ধরে চিকিৎসা করে, ধরে ওষুধ খায় নিয়মিত, তার অবশ্যই ভালো হয়। এখন তো সব রকম। এইখানে এই যে এই রামকৃষ্ণ বৃদ্ধাবাসে আসা, এই কথাটা বা এই যে জানাটা কোথা থেকে হলো? ওটা আমি নিজে সার্চ করে বার করেছি, গুগল সার্চ করে বার করেছিলাম, বার করে আমি এখানে এসেছি। থাকতে পেরে ভালো লাগছে? ভালো লাগছে। আমি তো সদিচ্ছায় এসেছি না, রানিং চেম্বার ছেড়ে এসেছি, মানে বিপুলভাবে সে ওইটাকে এড়ানোর জন্য। না না, মেডিসিন না, অনেক নেশা আছে, সারাদিন আমি সময় পাই না। আজকে আমি গানের ক্লাসে যাচ্ছিলাম, তো গানের ক্লাসে যেতে গিয়ে বৃষ্টি চলে এলো, তো আমি যেতে পারলাম না। তখন আমি ভাবলাম আমার নিজের পড়াশোনার ব্যাপারটা একটু করি, তাই জন্য আমি হ্যাঁ এখানে এসে চর্চা শুরু করেছি। আগে ছিল খালি গলায়, কিন্তু এখন হারমোনিয়ামে শুধু নীল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অমর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। আমরাই নারী, আমরাই পারি। আপনার এলাকায় যদি ভালো খবর থাকে
আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করেন, আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান, আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে, তাহলে এসটিভি বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সামনে। তাই খারাপ খবর, মন্দ খবর, বাজে খবর, মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর, ভালো খবর। আর এই সঠিক খবর যারা পাঠাবে এসটিভি বাংলা তাদেরকে স্যালুট জানায়। তাই এসটিভি বাংলা আপনাদের সাথে আছে, পাশে আছে। নমস্কার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে। তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382 9830296499। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আরেকজন ঠাকুমাকে আমি পেয়ে গেছি এই মুহূর্তে। ওনার সাথে একটুখানি কথা বলে নেব। উনি এখানে থাকতে পেরে ওনার কেমন লাগছে সমস্ত কথা একটুখানি ওনার সাথে গল্প করি। ঠাকুমা, আপনার নাম? আমার নাম দেববালা প্রামাণিক। কোথা থেকে আসছেন? আমি এসেছি পান্ডুয়া থেকে। সারাদিন এখানে কি কি করা হয়? কি করা হয় তেমন কিছু করতে পারি না, একটু ঘোরাফেরা, এতটা আকাশ, হ্যাঁ, তারপরে তো এই যে ফুল বাগান, এগুলো আমি এইখানে বসি, খুব ভালো একটা জায়গা পেয়েছি, এইখান থেকে আমি সবটা দেখতে পাই। এই ব্যালকনি দিয়েই তো মোটামুটি সারাটাক্ষণ কেটে যায়। আমি সেদিক দিয়ে খুব খুশি। তারপর ওসব গুণী মানুষের পাশে আছি, এই আর কি। আগে কি কোনো পেশার সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, ছিলাম। কি করতেন? শিক্ষকতা করতাম। মানুষ গড়ার কারিগর, আর উনি তখন থেকে বলে যাচ্ছেন যে গুণী মানুষের সামনে উনি তো একজন প্রকৃত অর্থে গুণী মানুষ। একদমই তাই। কত স্টুডেন্ট আপনার হাত দিয়ে বেরিয়ে গেছে। আমি একটা সেকেন্ডারি স্কুলে ছিলাম, হায়ার সেকেন্ডারি নয়, সেকেন্ডারি স্কুলেই ছিলাম। আমি 7 সালে রিটায়ার করেছি, তারপর থেকে এখনও চলছে। সরকারের অন্ন ধ্বংস করছি, সরকারের টাকা অপচয় করছি। শরীর মোটামুটি এখন ফিট আছে? মোটামুটি। খালি শরীরটা এখন, বাড়িতে তো অনেক কাজের চাপ ছিল, এখানেতে সেটা নেই, সেই ধরনের চাপটা নেই। তবে ওই আমি একটু হাঁটতে চলতে ভালোবাসি, কিন্তু আমার এই পড়ে যাওয়ার পর পায়ের সমস্যা দেখা দিয়েছে, যার জন্য আমি একটু, আমার দোতলায় থাকা একেবারেই নিষেধ, সিঁড়ি ভাঙা নিষেধ, তবু কি করবে, এটা আমার মেয়ে পছন্দ করে দিয়েছে। আমার মেয়েও অবশ্য একজন স্কুল টিচার, এই কন্যগর হাই স্কুলের টিচার। আচ্ছা, সারাদিন টিভি দেখা বা গল্পের বই পড়া? দিয়েছে, ওরাই কিনে দিয়েছে, কিন্তু টিভিটা অ্যাডজাস্ট করতে পারছি না। এই আমার ঘাড়ের সমস্যা আছে, স্পন্ডেলাইটিস, বহুদিনের, ওইটা নিয়ে একটু সমস্যায় আছি। তো মোটামুটি এখানে থাকতে পেরে ভালোই লাগছে। হ্যাঁ, তারপর এই প্রতিবেশী ভালো পেয়েছি, যেটা হলো সবচেয়ে বড় কথা। তবে ওরা আমাকে নিয়ে কতটা খুশি আমি জানি না, আমি কিন্তু খুশি। এই মুহূর্তে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ বৃদ্ধাবাসে কিন্তু এখানে যিনি আছেন উনি এই রান্নার সামগ্রী দেখভাল করেন প্রতিদিন, এবং এখানে এঁচড় কাটা হচ্ছে, মানে রান্নাটা বোধহয় দুপুরে এঁচড় রান্না বোধহয় সম্ভবত হবে। তো ওনার মুখ থেকে একটু শুনে নি। দিদি, আপনার নাম? আমার নাম শোভা তালুকদার। এঁচড়টা কালকের জন্য? কালকের জন্য, একটু তাড়াতাড়ি করে কাটা যায় না। আর আমার বাড়ি এখানেই, আমি এই ভিত তৈরি থেকে আমি আছি, মানে একদম শুরু থেকে? একদম শুরু থেকে, দুজন নিয়ে শুরু হয়েছে, সেই থেকে আমি আছি, প্রায় 28 বছর হয়ে গেল বোধহয়।
আচ্ছা, সারাদিন এই যে এতজনের যে রান্নার ভাতটা সেটা কি আপনাকেই করতে হয়? আমি একদিন আমি করেছি, অন্তত 15-20 বছর আমি এক নাগারে করেছি। এখন আর করি না, এখন একটা ছেলে করে। আমি কুটো মানে কেটে টেটে দিই। প্রতিদিন ক ধরনের পদ রান্না হয়? প্রতিদিন ধরুন দুপুরে 2টা, আগে হতো অনেক, এখন সেই তুলনায় একটু কমে গেছে। এখন 2টো নিরামিষ তরকারি হয়, একটা মাছ হয়, ডাল হয়, চাটনি হয়, এই মাছ মাংস ডিম রেগুলার একটা না একটা কিছু হবে। আর এক দিদি সামনে আছেন, ওনার সাথে একটু পরিচয় করে নিই। দিদি, আপনার নাম? রেখা দাস। কোথা থেকে আসছেন? আমার এখানেই বাড়ি। সারাদিন তো এই রান্নাঘর সামলাতে হয়? থাকি না, আমি মানুষকে দেখাশোনা করি। আচ্ছা, এই যে সামাজিক একটা কাজ, এই কাজে যে দেখভাল করার যে কাজটা আপনার উপর এসেছে, কতটা ভালো লাগে? ভালোই লাগে, খারাপ লাগে না। সবাই থেকে করতে হ্যাঁ ভালো লাগে বলেই তো থাকি আসি করি। আচ্ছা, এখানে যে সামাজিক একটা কাজের সাথে আপনি যুক্ত আছেন, সাথে এখানকার দেখভালও করছেন, তাতে আপনার ফ্যামিলির বা আয়ের ব্যাপারটা এটা কি ঠিকঠাক হয়? আপনার কি মনে হয়? না, তো অতটা সেরকম হয় না, তাও যতটুকুনি দিতে পারি সংসারে ততটুকুনি আমার চলে। আমার স্বামীও থাকে, কাজ টাজ করে। একা একা বসে থাকবো বাড়িতে, যতটুকুনি নিয়ে গিয়ে করতে পারি ততটুকুনি ছেলে মেয়েদের খাওয়ানো, স্বামীকে খাওয়ানো। এই রামকৃষ্ণ বৃদ্ধাবাসের ইনচার্জের সাথে একটুখানি কথা বলে নেব। নমস্কার দিদি। কোথা থেকে আসছেন আপনি? আমি 5 রুপিতে। এখানে ইনচার্জ যে পোস্ট, একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেটা দেখভাল করতে কি ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগে। কতদিন ধরে এই কাজের সাথে যুক্ত? বৌদি কত বছর আছি? 26 বছর আছি। ভালোই লাগলো, মালিক ভালো, সবাই ভালো। এখানে যারা আছেন তাদের সমস্ত মানে যেরকম রক্ষণাবেক্ষণ করা বা তাদের অসুবিধা সুবিধা সবকিছুই তো আপনাকেই মেনটেন করতে হয়। ম্যানেজার আছে, ম্যানেজারই দেখে। আমি একটু রান্নাঘরে থাকি, এই দই বলো, মিষ্টি বলো, ছানা বলো, এইসবগুলো করি। দিদি, রান্নাঘরের এই যে প্রতিদিন যে রান্নার যে সামগ্রী, সবটা কি দেখতে হয়? সবটাই দেখতে হয়। চা করি, সেদ্ধ করতে হবে, কেউ সুগারের ঝোল একটা করি, সব রকম সেদ্ধ সবজি এসব করি। দুধ করে দিই, কে হয়তো ভাত খেতে পারলো না, একটু গলা ভাত করে দিই। এই সব ভাতটা আমি সব নিয়ে নিয়েছি। সকাল থেকে 5টা থেকে সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমার চলে। এখানে কিন্তু যে দিদিরা প্রতিদিন হেসেল টানছেন এবং এই বৃদ্ধাবাসে যারা আছেন তাদেরকে দেখভাল করছেন, আর একজন দিদি উপস্থিত হয়ে গেছেন, ওনার মুখ থেকে একটু কথা আমরা শুনে নেব। দিদি, আপনার নাম? আমার নাম মানু ঘোষ। কতদিন ধরে এখানে আসা? 25 বছর। এই যে এই সমস্ত একটা কাজে, একটা ভালো কাজে যে আপনি আছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই মুহূর্তে রান্নাঘরে ঢুকে একটা অপূর্ব স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে, একটা গন্ধ মোমো করছে। কি রান্না চলছে সেটা তো জানতেই হবে। দিদির মুখ থেকে একটু শুনে নি। দিদি, আজকে কি রান্না হচ্ছে? আলু পটল তরকারি, আর এটা আলু পটল দিয়েছি, একটা পেঁপে দিয়েছি, আর কিছু খাই না আমি। এই মুহূর্তে আজকে কি মেনুতে ছিল? অরড় ডাল ছিল, আলু পটল, লাউ, চাটনি, আমার চাটনি, আর নিরামিষ ঝোল, সব আমি করলাম সব। এই রামকৃষ্ণ বৃদ্ধাবাসে প্রতিদিন যিনি হেসেল টানছেন, কতজনে রান্না করতে হয় সেই দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা, আপনার নাম? গুরুপদ চক্রবর্তী। কোথা থেকে আসছেন আপনি? আমি খামারগাছি। এখানে প্রতিদিন কতজনে রান্না করতে হয়? 130। 130 জনের রান্না ডেইলি? কোনো কষ্ট হয় না? এবার নিজের কোনো শারীরিক কষ্ট হয় না এতজনে রান্না করতে? হয়, কিন্তু কিছু বলতে পারি না। কি রান্না হয় সারাদিনে? একটা রবিবার চিকেন, একটা রবিবার মটন, কোনোদিন ঘুগনি, কোনোদিন চাউমিন, টিফিনে চাউমিন আছে, ছোলা সেদ্ধ আছে, তেলে ভাজা আছে, সিঙ্গাড়া আছে, আপনার সুজির হালুয়া আছে, তারপরে আপনার একটা সবজি টিফিনে হচ্ছে কোনোদিন গাজর আলু, কোনোদিন ভাজাভুজি, কোনোদিন বাঁধাকপি, কোনোদিন বিনস আলু চচ্চড়ি, কোনোদিন বরবটি, কোনোদিন আপনার আলু চচ্চড়ি, কোনোদিন আলুর দম, পনির, মানে ইত্যাদি সব কিছু আছে। ধোকা, 7 দিনে বিভিন্ন রকমের আইটেম। ধোকা হয়, কোপ্তা হয়, সোয়াবিন হয়, সোয়াবিন চিলি হয়। এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে চন্দননগরে রামকৃষ্ণ
বৃদ্ধাবাসের আর একটা ব্রাঞ্চে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, ভীষণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে মন্দির রয়েছে যেটা প্রবর্তক মন্দির, এবং সবাই জানেন যে এই মন্দির কতটা প্রসিদ্ধ। এবং এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাগান রয়েছে এবং বাগানে অসংখ্য ফুল গাছ, এবং এখানে এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বৃদ্ধাবাস, এবং এখানে যারা আছেন সমস্ত কিছু বৃত্তান্ত বা কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বৃদ্ধ বয়সে একটুখানি মানুষ চায় শান্তি, এবং আধ্যাত্মিকতায় যদি মন প্রাণ ভরে থাকে তেমনই একটা সুন্দর একটা মন্দির এই মুহূর্তে কিন্তু চন্দননগর রামকৃষ্ণ বৃদ্ধাবাসে কিন্তু রয়েছে প্রবর্তক মন্দির, যে মন্দির একদম কিন্তু এই বৃদ্ধাবাসের সামনে একদম অবস্থান করছে, এবং একদম এই মন্দির এই মুহূর্তে কিন্তু বৃদ্ধাবাসের সংলগ্নই রয়েছে। এবং এখানে যারা আছেন তারা কিন্তু এই রকমভাবেই একটা সুন্দর আধ্যাত্মিকতার ছোঁয়া প্লাস প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে মিশিয়ে যারা আছেন তারা তো অসম্ভব খুব ভালোভাবেই আছেন। তো এই মন্দিরটা একটু আমরা ঘুরে দেখাবো, এবং এই মন্দির যেরকমভাবে এই মন্দিরের সমস্ত কিছু মানে এখানে বাগান থেকে শুরু করে ফুল গাছ থেকে শুরু করে সমস্ত কিন্তু ছড়াছড়ি, এবং এখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু শিব ঠাকুর কিন্তু বর্তমান আপনারা দেখতেই পাচ্ছেন শিব মন্দির রয়েছে। এবং পাশে চন্দননগর তো আপনারা জানেনই যে পাশে কিন্তু মা গঙ্গা কিন্তু এই মুহূর্তে এখানে বর্তমান, এবং সেখান থেকে একটা শীতলতাও কিন্তু এক প্রকার পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে এই রামকৃষ্ণ বৃদ্ধাবাসে যারা আছেন তারা কিন্তু ভীষণ সুন্দর আছেন, এবং প্রাকৃতিক সৌন্দর্য প্লাস মন্দির এবং গঙ্গা এই তিনটেকে নিয়েই তারা অসাধারণভাবে দিন যাপন করছেন। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে চন্দননগর রামকৃষ্ণ বৃদ্ধাবাসের একদম এই ব্রাঞ্চে। তো এই মুহূর্তে যে ঠাকুমা আমার সামনে দাঁড়িয়ে আছেন ভীষণ একজন স্মার্ট লেডি যাকে বলা যায়, এই মুহূর্তে ওনার সাথে একটুখানি কথা বলে নেব। কেমন লাগছে এখানে থাকতে পেরে? দারুণ দারুণ দারুণ, আমি শান্তি। নামটা তো জানা হলো? আমার নাম তৃপ্তি ব্যানার্জি। বয়স কত হলো? বয়স এই 70 পেরিয়ে গেল। 70 পেরিয়ে গেছে? এই বয়সও যথেষ্ট ফিট। একদম। সারাদিন কি কি করে সময় কাটে? সারাদিন ওই লাপিয়ে ঝাঁপিয়ে রাস্তাঘাট দোকান বাজার গোটা চন্দননগর আলাপ, সবার সঙ্গে ভাব হয়ে গেছে। আশ্রম তো আছেই, এই তোমাদের মতো সব দেখে একটা প্রশ্ন খুব মনে পড়ছে, কোনো কিছু পেশার সাথে কি যুক্ত ছিলেন? আমি তো স্মার্ট এই বয়সেও? ওই বেরিয়েছি, ঘুরেছি, খেয়েছি। আমার হাজব্যান্ড খুব ভালো ছিলেন। তাহলে সব মিলিয়ে ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি যে এই জায়গাটা পাবো আমি আশা করতে পারিনি। সামনেই তো মন্দির, গঙ্গা সামনে মন্দির আছে, পরিবেশ ভালো, জগৎটা ভালো, চন্দননগরটা ভালো। এই মুহূর্তে আরেকটি ঘরে আমরা প্রবেশ করেছি, এবং একটা ঠাকুমা এই মুহূর্তে বসে আছেন। উনি কত বছর এখানে আছেন, থাকতে পেরে কেমন লাগছে সমস্ত কিছু ওনার মুখ থেকে একটু শুনে নেব। ঠাকুমা আপনার নাম? রত্না পাল। কত বয়স হলো? বেশি নয়, 85 রানিং। তা তো যথেষ্ট ইয়াং। হ্যাঁ, এখন ঝগড়া করতে পারি। আচ্ছা, ঝগড়া করতে উনি ভালো পারেন, যাই হোক। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সামনে একটা রেডিও রয়েছে, গান শুনতে ভালোবাসেন? ভালোবাসি, গানটা ছাড়া আমার চলে না। করতে ভালোবাসেন? একটু একটু পারি। দুকলি একটু শোনানো। প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, মৃত্যু সে আছে মৃত্যুর রূপ। আর মনে পড়ছে না? অসাধারণ, ভীষণ ভালো। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঠাকুমার ঘরে টিভি চলছে। টিভি দেখতে কি ভালোবাসতেন? সময় কাটাবো কি করে, ভালো হলে দেখি, ভালো না লাগলে গানে চলে যাই। সিরিয়াল দেখা হয়? সিরিয়াল দেখি কিছু কিছু, বিশেষ করে আকাশ আটটা দেখি। সাহিত্যিকদের ছোটো ছোটো গল্পগুলো থাকে, ওটা আমার বেশি ভালো। মারপিট ভালো লাগে না, পুলিশ ফাইল ভালো লাগে না। আচ্ছা, কত বছর এখানে আছেন? এখানে অনেক হিস্ট্রি,
আমার হাজব্যান্ডকে নিয়ে আমি প্রথমে ছিলাম 15 সালের আগে, তারপরে 15 সালে বাড়ি গেলেন, আমি পিছন পিছনে গেলাম, তারপর উনি চলে যাওয়ার পর বাড়ি ঘর বিক্রি টিক্রি করে দিয়ে আবার এখানে এসে ও জায়গা দিয়ে ঢুকলাম। আর যেহেতু একতলায় আমি আছি, মেয়ে 3 তলায় থাকে বলে মেয়ের কাছে থাকি না, দিল্লিতে। শরীর টরীর ঠিক আছে তো? বেশ ঠিক আছে। খাওয়া দাওয়া ঠিক হচ্ছে? কলকাতা চলে যায় একলা একলা। খাওয়া দাওয়া ঠিক হচ্ছে? হজম হয়, হজমে কোনো অসুবিধা নেই, ঘুমের অসুবিধে। ওই যে মোমেন্টো দেখতে পাচ্ছি আপনার, এটা কি ব্যাপার? এটা পাশে পড়ে এক মহিলা আছেন, মহিলা খুব ভালো গান করেন, দেখলে মনে হবে না এত ভালো গান করে, উনি আমাকে প্রেজেন্ট করেছেন। এই মুহূর্তে আর এক ঘরে প্রবেশ করেছি এবং দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, এত সুন্দর মানে খুব সুন্দর লাগছে ওনাকে দেখতে। ঠাকুমার নাম একটু জেনে নেব। ঠাকুমা, আপনার নাম? আমার নাম গীতা ঘোষ। কোথা থেকে এসেছেন? আমি এসেছি এই থেকে সরকার পাড়া, এখানকারই সরকার পাড়া বলে যে ওইখানে। আচ্ছা, এখানে তো এত সুন্দর পরিবেশ, সামনে মন্দির, তারপরে গঙ্গা, এত প্রাকৃতিক একটা সৌন্দর্য, এখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। সারাদিন কি করে সময় কাটে? এই এদিক ওদিক করি, বই পড়ি একটু। বই পড়তে ভালোবাসেন? ভালোবাসতে হয়, কিন্তু চোখের জন্যে পারি না, সবটাকে যেটুকু পারি একটু পড়ি, একটু ঘুরি ঘাড়ি এসব করি। খাওয়া দাওয়া ঠিক করে হয় তো? হ্যাঁ, যেমন পারি তেমনি খাই এইসব। আর এমনি শরীর একদম ঠিকঠাক? না, শরীর ফিট নেই, এই হাঁটু আর এই কোমরের জন্যে হাঁটা চলার খুব অসুবিধে। এমনি সব মিলিয়ে ঠিকঠাক লাগছে থাকতে। এই মুহূর্তে জেঠিমার সাথে একটু কথা বলে নেব, উনি কতদিন ধরে এখানে আছেন, কেমন লাগছে, সমস্ত তথ্য একটুখানি জেনে নেব। জেঠিমা, আপনার নাম? আমার নাম লতিকা মণ্ডল। কোথা থেকে এসেছেন? আমি চুসরোর কোর্টের কাছ থেকে এসেছি, পুলিশ লাইন কোর্ট আছে, হ্যাঁ, ওই লঞ্চঘাট রবীন্দ্রভবন সব বাঁ দিকে পড়ে না, ওই সব জায়গা থেকেই আমি এসেছি। সারাদিন কিভাবে সময় কেটে যায়? এইখানে ওই শুয়ে একটু ঘুরে এইভাবে সময়। টিভি দেখেন? টিভি আনাইনি, আমার টিভির মেয়েরা বলেছিল, আমি আর আনিনি গো, বলেছিল আমার মেয়েরা। এখানে থাকতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে না, মন বসছে না, মন হচ্ছে বাড়ির দিকে। আমার ফ্ল্যাটে সব আছে, স্মৃতি আছে, তো সেইখানেই বাবার মন পড়ে আছে। শরীর ঠিকঠাক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, মেয়েরা ওষুধ দিয়ে গেছে, বড় মেয়ে আর কি ওষুধ দিয়ে গেছে। এখানে কিন্তু এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এত সুন্দর মন্দির, গঙ্গা, তাতে তো ভালো লাগে। আমি গঙ্গায়, তবে এই প্রাকৃতিকগুলোই সবসময় আমি দেখছি ঘরে বসে বসে। এক জেঠু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, জেঠুর সাথে একটু কথা বলে নিই, ওনার কেমন অভিজ্ঞতা এখানে থাকতে পেরে, সমস্ত তথ্য একটু নিয়ে নিই। জেঠু, আপনার নাম? দেবব্রত ব্যানার্জি। বয়স কত হলো? 61। সারাদিন কি করে সময় কাটে এখানে? গান শুনে। আর টিভি দেখা হয় না? টিভি দেখি না, ওই গান শুনেই ভালো লাগে, সময় কেটে যায় ভালো। গান শুনতে ভালোবাসেন, গান করতে ভালোবাসেন? আগে ভালোবাসতাম যৌবন বয়সে, কিন্তু এখন গানটা শুনতে ভালো লাগে। কিরম ধরনের গান শোনেন? যেমন কিশোর কুমারের সব গান ভালো লাগে, হিন্দি বাংলা সব। একটু দুকলি তো শোনাই যেতে পারে। আমি তো গানগুলো অত মনে করি, রবীন্দ্রসঙ্গীতগুলো ভালো লাগে। হ্যাঁ, দুকলি একটু শোনা। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার প্রাণ, আকাশ ভরা। বাস। গলা তো ভীষণ সুন্দর। আগে ভালো ছিল, এখন আর ওই চর্চা করি না বলে, বা তারপর আর সেরকম নেই বলে ঠিক মতো সারাদিন মানে মোটামুটি সময়টা কেটে যাচ্ছে এই গানের মধ্যে দিয়ে কাটে। কিশোর কুমারের গান, হেমন্তর গান, এই দুটোই ফেভারিট। এই মুহূর্তে এসটিভি বাংলা
একদম এই রামকৃষ্ণ বৃদ্ধাবাসে সেকেন্ড ফ্লোরে উপস্থিত হয়েছে এবং যে দাদু এই মুহূর্তে আমার সামনে বসে আছেন ওনার সাথে একটু কথা বলে নিই। দাদু নমস্কার, কতদিন ধরে আছেন আপনি এখানে? আমি এক নাগারে এখন আছি 8 বছর হয়ে গেল, 17 সালে ঢুকেছি। তো তার আগে আমি এখানে ইয়েতে চলে গেছিলাম, ওই কলকাতায় এদেরই একটা বৃদ্ধাশ্রম আছে। তারপরে আবার একটু ওই করে আবার এখানকার মালিক যে উনি আবার কন্ট্যাক্ট করে আবার এখানে নিয়ে এসেছি। তাই এখন আমি 17 সাল থেকে এই ফেব্রুয়ারিতে এসেছি, মার্চ এপ্রিল, তার মানে 25 তো 8 বছর 2 মাস। এখানে থাকতে পেরে ভালো লাগছে? এমনি ঠিক আছে, তবে কিছু তো থাকেই, অত আর কি বলবো। আর এমনি সার্ভিস দেয় আমার মানে মালিকের সঙ্গে ভালোই আছে। এখানে যে ম্যানেজার আছে সেও খুব কেয়ার নেয়, এবং বলতে গেলে এখানে তো ছেলে কম, এই পড়ে গেলাম করলাম এনারাই তোলে, এই তো ডাক্তার দেখিয়ে এলাম। এই মুহূর্তে এই দিদি কিন্তু এনাদেরকে সেবা করছেন এবং এই সেবা মানে যে সামাজিক যে একটা ভালো কাজে উনি যে আছেন সেই সব কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো। দিদি নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? আমি এখানে কাছে থাকি। এনাদেরকে আপনি দেখভাল করেন? মূলত সমস্যাটা কি ওনাদের দুজনে? একটু অসুস্থ, কাকুও অসুস্থ, দুজনেই অসুস্থ, ওরা দুজনকে দেখাশোনা করে রাখতে হয়। মানে এটা একদম সকাল থেকে রাত অবধি কি দেখেন? রাত অবধি না, আমি দুপুর অবধি থাকি, রাত অবধি থাকি আমি। এই যে এত ভালো একটা কাজের সাথে যে যুক্ত আছেন, কেমন লাগে? ভালো লাগে, সেবা করতে কান্না ভালো লাগে, সেবা করতে ভালো লাগে। জেঠিমার সাথে একটু কথা বলে নেব, ওনার কেমন লাগছে, কতদিন ধরে আছেন, সমস্ত তথ্য একটু জেনে নেব। জেঠিমা নমস্কার। নমস্কার। কতদিন ধরে এখানে আছেন? আছি অনেক দিন ধরেই, আমি প্রায় 10 বছর। মূলত আসার কারণটা কি? বিশেষ করে আমাদের সন্তান নেই, আমরা নিঃসন্তান, তো যার জন্যই আরও চলে এসেছি। একসাথে দুজনে মিলে থাকতে পেরে ভালো লাগছে? আছি, থাকতে তো হবেই, কোথায় যাবো বলুন। খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে? মোটামুটি হচ্ছে। যে দিদি এখানে প্রতিদিন হেসেল টানছেন এবং এখানকার মায়েদের জন্য সেবা দিচ্ছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। দিদি আপনার নাম? লক্ষ্মী গোস্বামী। আচ্ছা, এখানে প্রতিদিন কতজনের রান্না করা হয়? এইখানে 30 জন। এবং প্রত্যেক দিন কি আলাদা আলাদা পদ রান্না হয়? হ্যাঁ, আলাদা আলাদা পদ রান্না হয়। কেমন লাগছে এখানে এই কাজে ব্রতী হয়ে? খুব ভালো লাগছে, আমি তো 10-12 বছর আছি। পাশাপাশি আরেক দিদিও রয়েছে, ওনার মুখ থেকে একটু কথা আমরা শুনে নেব। কত বছর এখানে আছেন? আমি এখানে 6 বছর আছি। আপনার নাম? সুমিত্রা নাঙ্গল। এই রান্নার পুরো দায়িত্বটা কি আপনার ওপরেই? সব আমরা 3-4 জন আছি সবার উপরে, আর একজন যে রান্না করেন সে আলাদা আছেন রান্না করা। আমরা মানে সব মানে খাবার দাবার দিয়ে আর করা, জোগাড়জাত করা। কেমন লাগছে এই কাজে? ভালো লাগছে। আর এক দিদিও রয়েছেন, ওনার মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। দিদি আপনার নাম? ছবি দাস। কত বছর আছেন এখানে? আমি এখানে বেশি দিন নেই, 5-6 মাস আছি। কেমন লাগছে? ভালো লাগছে। প্রতিদিন এই যে রান্নাঘর সামলাতে হচ্ছে, কেমন লাগছে? রান্নাঘরের একটু হাত লাগাই আমি চেষ্টা করি এই মায়েদের করার জন্য। এই যে একটা বড় একটা সেবা, এই সেবাটা করে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। চেষ্টা করি ওনাদের ভালো রাখার। চন্দননগরে এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে রামকৃষ্ণ বৃদ্ধাবাস। তো এই বৃদ্ধাবাসে যে ম্যানেজার, যে ম্যাডাম, ওনার মুখ থেকে এই বৃদ্ধাবাস সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার নাম? ভারতী বসু। আপনি তো এখানকার ম্যানেজার, তো এই পরিবেশ বা এই যে এত অসাধারণ একটা ব্যাপার, এই পথটাকে মেনটেন করতে সেই অভিজ্ঞতার কিছু কথা যদি তুলে ধরেন।
দেখুন, বৃদ্ধাশ্রমের ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও তেমন আছে। কিছু মানুষ আছেন যারা স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে এসছেন, কিছু মানুষ আছে যারা মানে বৃদ্ধাশ্রমে থাকতে হবে বলে আছেন। যেমন অভিজ্ঞতা আমার মানে একটা খুবই ভালো ব্যাপারটা বলি। আমার এখানে একজন বোর্ডার ছিলেন, রেলে চাকরি করতেন। প্রথম যখন বৃদ্ধাশ্রমটা শুরু হয়, ওনার ছেলে আছেন, স্বামী স্ত্রী দুজন ছিলেন। মিসেস ক্যান্সার আক্রান্ত ছিলেন, কয়েক মাসের মধ্যে মারা গেছেন। আর মেসোমশাই পুরো আমার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, মেয়ের মতন ভালোবাসতেন। এবার উনি যখন বয়স হয়ে গেছে, মানে এক্সপায়ার করার আগের স্টেজ, হসপিটালে ভর্তি করেছিলাম, তখন ওনার ছেলেকে আমি খবর দিই যে আপনার বাবার অবস্থা খারাপ, আপনি যত পারবেন, যত তাড়াতাড়ি পারবেন আসবেন। তা উনি তখন আমাকে বলেছিলেন, আজকে আমি আসতে পারছি না, কারণ আমার বাড়ির পোষা কুকুরটার শরীর খারাপ, তাকে নিয়ে আমাকে যেতে হবে। এই জায়গাটা আমার খুব দুঃখ দেয় আজও। আর ভালো দিক যেমন আছে, যেমন আরও ভালো দিক আছে। যেমন কোনো বোর্ডার বাড়ির লোক আছে, আমাদের সাথে খুব করেন, সহযোগিতা করেন, ফোন করলে আসেন। এইগুলো তো ভালোই বলতে হবে। হঠাৎ মায়ের শরীর খারাপ শুনলো, ফোন করলাম, সঙ্গে সঙ্গে চলে এলেন। ডাক্তারবাবু আসবেন, মা অসুস্থ, ফোন করলাম, চলে এলেন। এইগুলোও আছেন। কিন্তু কিছু লোক আছেন বাধ্য হয়ে রেখেছেন, বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাইরে যেতে হয়, তাদের বৃদ্ধ মা বাবাকে কোথায় রাখবেন, তার জন্য বৃদ্ধাশ্রমে রেখেছেন। আচ্ছা ম্যাডাম, বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই বৃদ্ধাবাসে যারা আসবেন ভাবছেন, তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? ঠিকানাটা বলি সবার আগে। ঠিকানা হচ্ছে চন্দননগর, বোরাইচণ্ডীতলা, প্রবর্তক আশ্রম, গণেশ কার্তিক গড়ান। আর ফোন নাম্বার হচ্ছে 9432421642। এটা আমারই ফোন নাম্বার। আর আমাদের যিনি প্রোপাইটার আছেন, ওনার নাম হচ্ছে কাশীনাথ রায়। ওনার ফোন নাম্বার হচ্ছে 9830607745। এই দুটো নম্বরে যোগাযোগ করলে এখানে আসতে পারবেন। এখানে যারা থাকেন তাদের আপৎকালীন পরিষেবা, ডক্টর বা ফিজিওথেরাপিস্ট, এনাদের ভূমিকা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমাদের এখানে সব সময় ডাক্তার অ্যাভেলেবেল। তারপরে আমাদের এখানে বোর্ডার হঠাৎ আসবে, অসুস্থ বললে ডক্টর কল করলেই চলে আসেন। কাছেই চন্দননগর সদর হসপিটালে নিয়ে যাওয়া। এবার কেউ যদি মনে করেন হসপিটালে নেবেন না, নার্সিংহোমে নেবেন, বাড়ির লোক কাছে থাকলে চলে আসেন, নাহলে আমাকে বলে দেন দিদি অমুক নার্সিংহোমে অ্যাডমিশন করান, এগুলো আছে। এসটিভি বাংলা সর্বদাই মানে যারা সমাজকে সচেতন করতে কিন্তু এসটিভি বাংলা বদ্ধপরিকর। কিন্তু যারা সমাজকে সচেতন করতে প্রতিনিয়ত ভাবে, সমাজকে নিয়ে ভাবে, সমাজকে নতুন কিছু দিতে চায়, সমাজের জন্য নতুন কিছু ভাবে, সমাজকে নতুন কিছু দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই রকমই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই রামকৃষ্ণ বৃদ্ধাবাস। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছিল রামকৃষ্ণ বৃদ্ধাবাসের আরেকটি ব্রাঞ্চ চন্দননগর। এনারাই কিন্তু 3টে ব্রাঞ্চ কিন্তু অসাধ্য সাধন করে কিন্তু চালাচ্ছেন, বড্ড পরিশ্রম করছেন এবং এই রকমভাবে যে চেতনা দিচ্ছেন, চেতনামূলক যে বার্তা সকলের সামনে পৌঁছে দিচ্ছেন, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এসটিভি বাংলার পর্দায় কিন্তু উঠলো। এই জন্য এসটিভি বাংলা এনাদেরকে স্যালিউট জানায়। সুতরাং এসটিভি বাংলা নতুনের জন্য, নতুন কিছু করার জন্য, নতুন কিছু ভাবার জন্য এই রকমই কিন্তু এসটিভি বাংলার চোখে আজ কিন্তু এই রামকৃষ্ণ বৃদ্ধাবাস কিন্তু আজ 1 নম্বরে। তাই জন্য চেতনা সম্মানে সম্মানিত করবে এই মুহূর্তে আমরা কিন্তু ম্যাডামের হাতে এই চেতনা সম্মান অ্যাওয়ার্ডটা কিন্তু তুলে দিচ্ছি। সবার জন্য যেন জোরে হাততালি হয়ে যাক। আপনারা সবাই জানেন যে আপনারাও যদি এই রকম চেতনামূলক কোনো অনুষ্ঠান জনসাধারণের কাছে এইভাবে পৌঁছে দেওয়ার জন্য ব্রতী হয়ে থাকেন, এসটিভি বাংলা কিন্তু সর্বদাই কিন্তু আপনাদেরই খোঁজে। আপনারাও যদি এই রকম কোনো অনুষ্ঠান বা এই রকম ভাবনা বা সমাজের জন্য কিছু করব বা ইতিমধ্যে সমাজের জন্য কিছু করছেন, তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই জানাতে পারেন এবং আমরা কিন্তু পৌঁছে যাব আপনাদেরই দরজায়। আজ এই পর্যন্তই। নতুন নতুন অনুষ্ঠানে, নতুন নতুন বৃদ্ধাবাস নিয়ে অনেক প্রোগ্রাম ইতিমধ্যেই হয়ে গেছে। আরও প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই এসটিভি বাংলায় চোখ রাখবেন। কিন্তু আরেকটি কথা না বললেই যেটা নয়, সেটা হচ্ছে এই যে সম্মান পেয়ে, এই যে চেতনা সম্মান পেয়ে ম্যাডামের কেমন লাগছে, সেই 2-4 কথা একটু শুনে নেব ম্যাডামের মুখ থেকে। প্রথমে বলি আমি খুব আনন্দিত, ভালো লাগছে। এটা সত্যি কথাই একটা সামাজিক কাজ, মানে বয়স্কদের নিয়ে থাকা মানে এটা সামাজিক কাজ। এক কথায় বলবো অসাধারণ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।